মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা সংকটাপন্ন, উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর, পরিবারের মামলায় 4 জন গ্রেফতার। দেশের সাম্প্রতিক সহিংসতায় প্রধান উপদেষ্টার উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ, নারী ক্রিকেট দল ও 5 নারীকে সম্মাননা। আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদ নারীদের যারা জুলাই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। নারীর প্রতি সহিংসতায় পতিত ফ্যাসিস্টের ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখার আহ্বান বিএনপির, বিশৃঙ্খলার চেষ্টা প্রতিহতের আহ্বান। রাজধানীর নিরাপত্তায় অক্সিলারি ফোর্স নিয়োগ দিচ্ছে ডিএমপি, নিজ দায়িত্বে বাসাবাড়ি সুরক্ষার পরামর্শ, বনশ্রীর ঘটনায় গ্রেফতার 6। চলতি বছরের শেষে বা 2026-এর জানুয়ারিতে নির্বাচনের ঘোষণা মিয়ানমার জান্তার, অংশ নিচ্ছে 53টি রাজনৈতিক দল, সুষ্ঠু ভোটই বড় চ্যালেঞ্জ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ভারত নিউজিল্যান্ড দ্বৈরথ কাল, নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হতে চায় দুদলই। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুর শারীরিক অবস্থা অতি সংকটাপন্ন, এখনো জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়েছে। এদিকে ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে আসামি করে মামলা করেছে ভুক্তভোগী পরিবারটি। ইতিমধ্যে তাদের গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে মেয়েটির পরিবারকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। বোনের বাড়িতে বেড়াতে বোনের শ্বশুরের পৈশাচিকতার শিকার শিশুটি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। শিশুটির মায়ের অভিযোগ, পাশবিক নির্যাতনে জড়িত বড় মেয়ে শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জায়দা খাতুন, মেয়ে জামাই সজীব ও ভাসুর রাতুল শেখ। শনিবার তাদের বিরুদ্ধে মামলা করা হয় মাগুরা সদর থানায়। আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে না থাকে। অতটুকু বাচ্চা যে কিভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার কত বিক্ষত যে কতগুলো ব্লেডে আঘাত করেছে। এদিন নির্যাতিত শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া সম্ভব সেই সব ব্যবস্থাগুলো আমরা চেষ্টা করব। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল থেকে নেওয়া হয়েছে ঢাকা সিএমএইচে। ঢাকা মেডিকেলের পরিচালক জানান শিশুর অবস্থা সংকটাপন্ন। বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই, তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাত 9টার দিকে ভেন্টিলেটরে রেখেছি। সে যে স্টেজে চলে গেছে, মানে আমরা আসলে স্পেসিফিক্যালি এখন বলতে পারছি না। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এই ব্যাপারে, ওনারা খুব বেশি আশাবাদী না। দুপুরে তার চিকিৎসার খোঁজ খবর নিতে আসেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিনেস মুর্শিদ। অপরাধীদের কঠোর সাজা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস। এখানে এভিডেন্স আছে, ঘটনার প্রমাণ আছে, এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কোনোভাবেই যেন তারা ছাড়া না পায়, সেটা আমিও নজরদারি রাখবো, আপনাদেরকেও বলবো নজরদারি রাখতে। এদিকে মামলার পর হেফাজতে থাকা 4 জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। শনিবার অভিযুক্তদের বাড়িতে জড়ো হয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এহসান মৃধা নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গেল বুধবার শিশুটি খাবার খেতে এহসান মৃধার বাড়িতে যান। এহসান তাকে বেশি বড়ই দেওয়ার কথা বলে ধর্ষণের চেষ্টা চালায়। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছে স্থানীয় কলেজ শিক্ষার্থী। দুপুরে এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সুইবিচ এলাকায় ঘুরতে যায় শিক্ষার্থী। এ সময় 4 যুবক তাকে জোর করে উপকূলীয় বনের বাগান এলাকায় নিয়ে যায়। বন্ধুকে মারধর করে গাছের সাথে বেঁধে রেখে তরুণীকে পাশবিক নির্যাতন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মেয়েটিকে উদ্ধার করে।
নতুন বাংলাদেশের নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পতিত স্বৈরাচার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। শনিবার আন্তর্জাতিক নারী দিবসের আয়োজনে অদম্য নারী সম্মাননা তুলে দেন তিনি। ফাহিম ইউসুফের প্রতিবেদন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ 5 অদম্য নারী ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে দেশে নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানান প্রধান উপদেষ্টা। বলেন, নতুন বাংলাদেশে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট, এজন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়ানো নারীদের শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সমাজে নারীকে খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে, তার সম্মুখ সারির ভূমিকায় ছিল এদেশের নারীরা। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা। আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদ নারীদের যারা জুলাই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পতিত স্বৈরাচার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। নারীর প্রতি সহিংসতা রোধে হটলাইন সুবিধা নেয়ার পরামর্শ দেন তিনি। এ সময় নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথা জানান প্রধান উপদেষ্টা। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। নারীদের প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার পেছনে পতিত ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আর ধর্মের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দেশের মানুষ মানবেন না বলে দাবি দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 19তম কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। কতিপয় প্রশাসনিক কর্মকর্তারা তার সাথে যে দুর্ব্যবহারগুলো করেছিল পরবর্তীতে আমরা শুনেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর নাগরিক সংস্কৃতি বন্ধ ও ধর্ম চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি গোষ্ঠী। যারা যে দেশের মাটিতে বড় হয়ে আসছে তাদের যে সংস্কৃতি আছে ধারণ করে। সুতরাং এই জিনিসগুলোকে বন্ধ করার যে আজকে অপচেষ্টা চলছে, এটা অন্য কোনো কিছু না। এটা হচ্ছিল বাংলাদেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা, যাতে আবার পতিত সরকার ঘোলা পানিতে প্রবেশ করতে পারে। আগামী দিনের নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন হবে এবং আমি বলতেছি সবচেয়ে কঠিন হবে। আমাদেরকে নানান শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। কেউ ধর্মের ট্যাবলেট বেচছে, কেউ খেলাফতের ট্যাবলেট বেচছে, নানান ট্যাবলেট দিয়ে মানুষের মনকে, ধর্মপ্রিয় মানুষের মনকে ঘুরানোর জন্য চেষ্টা করছে। আন্তর্জাতিক নারী দিবসে আয়োজিত র্যালি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয়তাবাদী মহিলা দল। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, মব কালচারের নামে বিশৃঙ্খলা রোধে ব্যর্থ হচ্ছে সরকার। দেশ জুড়ে নারীর উপর সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানান তারা। কোনো উগ্রগোষ্ঠী যদি তার প্রেসক্রিপশন অনুযায়ী চলাতে চায়, তাহলে আপনার সমাজ
অগ্রগতি লাভ করবে না, সমাজ এগিয়ে যাবে না। কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে, বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে, মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আন্তর্জাতিক নারী দিবসের আলাদা এক আয়োজনে অংশ নিয়ে নারীর ওপর সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও। সকল সংস্থাকে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফেসিবাদের দোষরদের কোনো কারকাজ আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। নারীর ওপর সহিংসতার ঘটনা কঠোর হাতে দমন করতে না পারলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। খুব কঠোর হস্তে দমন করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জামায়াতে ইসলামী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কাউকে সংখ্যালঘু বা সংখ্যা গরিষ্ঠ হিসেবে চিহ্নিত করে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির। বলেন, দেশের সব মানুষকে বাংলাদেশের গর্বিত নাগরিক মনে করে দলটি। শনিবার বিকেল 5টায় হোটেল ওয়েস্টিন এর বলরুমে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামীকে বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছিল বলে অভিযোগ করেন তিনি। বলেন, তাদের বিরোধী হওয়ায় জামায়াতের উপর সর্বোচ্চ শোষণ ও নির্মমতা নেমে এসেছিল। We believe that a truly fair political system is essential for sustainable peace and development of the country. It is our duty to ensure that every voice is heard, every community is represented, and every citizen has the opportunity to contribute to the nation's progress. In this regard, Jamaat Islami believes that there is no majority or minority in Bangladesh. Everyone is equally a citizen of Bangladesh, irrespective of his or her religion or ethnicity. বিগত সময় বাংলাদেশে গণতন্ত্র ছিল না, তাই নতুন সরকার পেতে গণতন্ত্রের পথে হাঁটতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। আর বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে যারা কাজ করছে, যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে বলে জানান আরেক সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। যা কিছুই হোক না কেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিবাচকই থাকবে বলে আশাবাদী তিনি। কায়সরাতের রিপোর্ট জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS মিলনায়তনে নতুন ভোরের পথে ঢাকা গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গতিপথ নিয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের পরিবর্তনশীল গতিপথ, কূটনীতি, শাসন ব্যবস্থা, নিরাপত্তা, সহযোগিতা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভূ রাজনীতি নিয়ে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং দেশটির সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। বাংলাদেশের বিগত সরকারের ব্যর্থতার কারণ তুলে ধরেন উইলিয়াম বি মাইলাম। বলেন, বর্তমান সরকার প্রধান গণতন্ত্রের পথেই হাঁটছেন, সংস্কারের বিষয়ে তিনি একাই যথেষ্ট। I could see what she was doing. She was slowly taking democracy away. And, you know, it got to the point where there were no elections, really. An election was called, but it never really happened. And the only way it could have been stopped, I think, peacefully, is for the government to have been voted out, and that's up to the people who vote. ভারতকে বাংলাদেশের সঙ্গে বর্তমান বাস্তবতা মেনেই সম্পর্ক বজায় রাখতে হবে বলে মন্তব্য করেন জন এফ ড্যানিলোভিচ। All of this disinformation that's being spread about Bangladesh and that's being spread about those who advocate for democracy and human rights says more about the people telling the lies than it says about those of us here in this room who want to help Bangladesh build a better future. বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র চিন্তিত উল্লেখ করে ড্যানিলোভিচ বলেন, যে কোনো পরিস্থিতিতে দুদেশের সম্পর্ক ইতিবাচক থাকবে। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার বাধায় পণ্ডু হয়ে যায় জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিল। মাহফিলের ব্যানার ছিঁড়ে স্বৈরাচারের দোসর উল্লেখ করে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। শনিবার বিকেলে রাজধানীর পল্লবী 2 নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারের সামনে ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা।
আওয়ামী লীগের দালালি করে কিভাবে জাতীয় পার্টি এখনো রাজনীতি করতে আসে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। পরে রাজনৈতিক আলোচনা না করার শর্ত দিয়ে শুধু ইফতার করতে বলেন বিক্ষোভকারীরা। জাতীয় পার্টির নেতাকর্মীরা বারবার তাদেরকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে পরে আলোচনা স্থগিত করেন। পরে মূল অনুষ্ঠান স্থল বাদ দিয়ে নিচ থেকে ইফতার বিতরণ করে জাতীয় পার্টি। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দলের চেয়ারম্যান GM কাদেরের, তবে হট্টগোলের খবর পেয়ে তিনি আর আসেননি। তারা তিনটা অবৈধ নির্বাচন, গুম, খুন, দুর্নীতি প্রত্যেকটা বিষয়ের পিছনে তাদের ইন্ধন ছিল। তাদের বিরুদ্ধে তারা বিবৃতি দিয়েছিল। আমাদের ছাত্র সমাজ কোনো ইফতার পার্টিকে বিরোধিতা করতে আসে নাই। এই জাতীয় পার্টির নাম করে যারা এখানে একটা রাজনৈতিক পরিকল্পনা করার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করতে এসেছে। জাতির বৃহত্তর স্বার্থে এমন কোনো কাজ করতে রাজি না যে জাতীয় পার্টির দ্বারা বা জাতীয় পার্টির কর্মী দ্বারা দেশ এবং একটা অশান্তি বিরাজ করুক না। আপাতত আলোচনা আজকে আর হচ্ছে না। রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার হয়েছে লুণ্ঠিত স্বর্ণালংকার, স্বর্ণ বিক্রির টাকা ও ছিনতাইয়ের ব্যবহৃত অবৈধ অস্ত্র। ছোটখাটো অপরাধ ঘটলেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে দাবি করে ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা কাজে অক্সিলারি ফোর্স হিসেবে বেসরকারি নিরাপত্তা কর্মীদের যুক্ত করা হচ্ছে। ঈদের সময় নিজ দায়িত্বে বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে পরামর্শ দেন ডিএমপি কমিশনার। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। 23 ফেব্রুয়ারি রাত 10টা রাজধানীর বনশ্রী এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন। বাড়ির সামনে পৌঁছালে তাকে গুলি করে 200 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তৎপর হয়ে ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাঞ্চল্যকর এই ঘটনায় 6 পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, 2 রাউন্ড গুলিসহ অস্ত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা, মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 7 জন জড়িত ছিল, তার মধ্যে আমরা 6 জনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি, 2 রাউন্ড গুলিসহ, সাথে স্বর্ণ, বিক্রিত স্বর্ণের মূল্যবান 2,44,000 টাকা এবং একটি ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করি। তার দাবি, ছিনতাইয়ের মতো কিছু স্ট্রিট ক্রাইম ছাড়া রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঢাকা মহানগরীতে বড় ধরনের অপরাধ, খুন, ডাকাতি, এই ধরনের অপরাধের সংখ্যা খুবই কম। ইদানিং কিছু স্ট্রিট পেটি নেচার অপরাধ হয়। ঈদের সময় নিজ দায়িত্বে বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ দেন ডিএমপি কমিশনার। সেই সঙ্গে আবাসিক এলাকা ও শপিং মলের নিরাপত্তায় অক্সিলারি ফোর্স হিসেবে বেসরকারি নিরাপত্তা কর্মীদের যুক্ত করার কথাও বলেন তিনি। ঢাকাবাসী অনেকেই গ্রামে তাদের নিকটজনদের সাথে ঈদ উদযাপনের জন্য চলে যাবে। আপনাদেরকে অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এটি একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। আমার মেট্রোপলিটন পুলিশের আইন বলে তাদেরকে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা, যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি। অভিযান পরিচালনার নামে কেউ মব তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পবিত্র রমজান উপলক্ষে কৃষিবিদ গ্রুপের উদ্যোগে গ্র্যান্ড ইফতার ও এক্সক্লুসিভ বিজনেস নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানী পুলিশ স্টাফ কলেজ PSC কনভেনশন হলে এই ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলী আফজাল। বলেন, পবিত্র রমজান শুধু আত্মশুদ্ধির মাসই নয়, এটি পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার বন্ধনকে দৃঢ় করে। এ সময় কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান RI সরকার সহ অন্যান্য অতিথিরাও বক্তব্য রাখেন। জানান, রমজান উপলক্ষে তাদের সব অ্যাপার্টমেন্টের উপর 12% বিশেষ ছাড়ের কথা। এছাড়া কৃষিবিদ সি প্যালেসের হোটেল শেয়ার বুকিং এর উপর সিলেট ও কক্সবাজারে 2 রাত 3 দিন ভ্রমণের বিশেষ সুযোগের কথাও জানান তারা। অনুষ্ঠানে কৃষিবিদ গ্রুপের কর্মকর্তা কর্মচারী, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদার, কর্পোরেট প্রতিনিধি, উদ্যোক্তা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।